জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ, জীবনের কি আসেন কাকলি ম্যাডাম আসেন। শুধু দেশের উন্নয়নে কাজ করলে হইব, বাড়ি ঘরে কাজ করতে হইব না? বাড়ি ঘরের আবার কিসের কাজ? আপনি কি কানা হয়ে গেছেন? আপনি চোখে দেখেন না এই জামা কাপড় ময়লা, হাড়ি পাতিল গুলা ময়লা, সব ময়লা করে রয়েছে। ওমা, যাও এগুলো ধুয়ে নিয়ে এসো। এই শার্টগুলো তো আমি কালকেই ধুয়ে দিলাম, আর থালাবাটিও তো সকালবেলা পরিষ্কার করে তারপর ইউনিয়ন পরিষদে গেলাম। এগুলো নোংরা হইলো কেমনে? ভালো করে পরিষ্কার করো না, এই জন্য ময়লা হয়ে রয়েছে। কাজ করার সময় মন কই থাকে? ইউনিয়ন পরিষদে গিয়ে পড়ে থাকে। যাও এখন গিয়ে সব পরিষ্কার করে নিয়ে এসো। আমি ইউনিয়ন পরিষদে আজকে অনেক কাজ করছি, রাস্তাঘাট ভিজিটে গেছি, আমার শরীর অনেক টায়ার্ড। আমি এগুলো এখন ধুইতে পারবো না, ফালায় রাখো, আমি পরে ধুইতেছি। অসম্ভব, এই সব কিছু এখন পরিষ্কার করতে হইব। জামা কাপড় এখন ধুইতে হইব, কালকে আমার মিটিং আছে। এই পরিষ্কার জামা পরে আমি মিটিংয়ে যাবো। আরে জামা গায়ে দিয়ে নাইলে মিটিংয়ে যাইবা, হাড়ি পাতিল গায়ে দিয়ে তোর মিটিংয়ে যাইবা না। হাড়ি পাতিল এখন ধুইতে হইব কেন? কারণ আমি নোংরা পছন্দ করি না। আমার বাড়িতে হাড়ি পাতিল নোংরা থাকবো, এটা আমি একদম মাইনে নিতে পারব না। বসির এতগুলা কাজ আমি এখন করতে পারবো না। তুমি কোন শার্টটা কালকে মিটিংয়ে পরবা সেটা দেখায় দাও, আমি ওইটা ধুয়ে দিতাছি। আমার না শরীরে একটু এনার্জি নাই। আমারও কোনো এনার্জি আছিল না। তুমি আমারে দিয়ে রাস্তার কাজ করাইছো, মাটি কাটাইছো। আমি যেহেতু মাটি কাটছি, সেহেতু তোমার হাড়ি পাতিল পরিষ্কার করতে হইব, জামা কাপড় পরিষ্কার করতে হইব। যাও। দেখো বসির, তুমি অন্যায় করছো, আমি সেটা শাস্তি দিছি, তুমি সেটা বাড়িতে টাইনে আনতেছো কেন? কাজের জায়গায় কাজ, সংসারের জায়গায় সংসার। এই তো লাইনে আসছো। আমি তো কাজের জায়গায় কাজটা ঠিক মতো করে আসছি। এখন তুমি সংসারের জায়গায় ঠিক মতো সংসারটা করো, সংসারের জিনিসপত্র পরিষ্কার করো। যাইতে বলছি, যাও পুকুরে যাও, সব ধুয়ে নিয়ে আসো। বসির, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। শুরুটা আমি করছি? শুরুটা তো তুমিই করছো। এতগুলা মানুষের সামনে আমার অপমান করছো, আমার দিয়ে মাটি কাটানোর কাজ করাইছো। যাইতে বলছি না, এখন যাও পুকুর ঘাটে গিয়ে সব পরিষ্কার করে নিয়ে এসো। তুমি না মানুষ না, তুমি একটা পশু। হ্যাঁ আমি পশু, আমি বান্দর পশু, আর তুমি বান্দরের বউ। ঠিক মতো পরিষ্কার করো, বান্দরের নাচ কারা করে দেখামো। তাড়াতাড়ি নিয়ে যাও। এক বনে বাঘ তুমি, আরেক বনে আমি, তুমি প্রফেশনাল আর আমি করি এই বিছানার চাদর কেদা বালিশ এটি যা আছে সব ধুয়ে নিয়ে এসো, যাও। সকালে এদিকে নিয়ে যাও। সন্ধ্যায় শিকারি, এটা ধুয়ে নিয়ে যাও, যাও। একটু একটু যাও, যাও, যাও। সুন্দর করে হ্যাঁ কিছুর যা আছে সব নিয়ে যাও, এটি সব গুছায় রেখো। যাবো কোন দিক দিয়ে? নাও তাদের নাও। জীবনের কি ছুটি পাবে। কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ, জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ, জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। আরামে ঘুমাইতেছো তাই না? আরামের ঘুম আমি হারাম করতেছি। কাকুলি, এই কাকুলি, কি? আমার শরীর হাত পা খুব ব্যথা করতেছে, শরীরটা ব্যাস ব্যাস করতেছে, ঘুম আসতেছে না। তো আমি কি করব? তুমি কি করবে মানে? তুমি আমার শরীর হাত পা টিপা দিবা, আমার ঘুম পাড়াই দিবা। দাও ঘুম পাড়াই দাও। দেখো আমার এখন ঘুমে চোখ ফাইটে যেতেছে, আমি এখন পারবো না, আমি ঘুম। এই! আবার হয় কেন? তোমার চোখে ঘুম আছে, আমার চোখে তো ঘুম নাই। আগে আমার সুন্দর করে হাত পা টিপা আমার ঘুম পাড়াই দিবা, তারপর তুমি ঘুমাবো। দেখো ইউনিয়ন পরিষদে কতগুলা কাজ করছি, বাড়িতে আসার পর থেকে তুমি থালা বাটি কতগুলো কাপড় চোপড় ধোয়াইলা, রান্না বান্না করে তোমার খাওয়াই পর্যন্ত দিলাম। আমার এখন আর শরীরে কুলাইতেছে না, আমি পারবো না। কি বললা? পারবা না? না পারলে বিয়ে করছো কেন? বিয়ের আগে বোঝো নাই যে বিয়ে করলে স্বামীর সেবা করতে হবে, তার হাত পা টিপা দিয়ে তার ঘুম পাড়াই দিতে হবে? ঠিক আছে, তুমি যেহেতু হাত পা টিপা দিতে পারবা না, তাহলে আমার একটা বিয়ে করতে হবে। কি তুমি ফালতু কথা কইতেছো যত সব? আমি ফালতু কথা বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি। তুমি যেহেতু কাপড় ধুইয়া, থালা বাসন ধুইয়া, রান্না বান্না করে টায়ার্ড হয়ে গেছো, হাত পা টিপার শক্তি নাই, তাহলে তো আমার হাত পা টিপার জন্য আরেকটা বিয়ে করতে হইব। দেখি কালকে বউ দেখতে যাবো। আচ্ছা না না, আমি আমি হাত পা টিপা দিতেছি, দাও। সত্যি? ঠিক আছে, টিপো। আসতেও দিবা না, জোরেও দিবা না, মাঝামাঝি থাকবা। ঘরের নেত্রী আর আমার ঘুম না আসা পর্যন্ত মাথা চলতেই থাকবো। বিভীষণ, আর জোরে যাও।
আরে কি দাও থাই মাসাজের মতো দাও বুঝলাম না কই নিতেছে নাকি এই এমনি ভালো লাগতেছে না শুয়ে নি ভালো মতো দাও না ঘুমানো পর্যন্ত মাসাজ চলতেই থাকবে কি হলো ভালো দাও যেগুলো ম্যাডাম সরাসরি অ্যাকাউন্টে চলে যায় যারা আর কি অ্যাকাউন্ট নাই। মরিয়ম, জি ম্যাডাম। বিধবা ভাতার সবাই আসছে? ম্যাডাম সবাই তো আসে নাই, আমার ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ডের মহিলারা আসছে। আসতে বলেন। মরিয়ম, আপনি ওনাদের সঙ্গে চিল্লাচিল্লি কেন করতেছেন? ওনারা তো ফকির মিসকিন না, ওনাদের সঙ্গে আস্তে ধীরে ভালো ব্যবহার করুন। জি ম্যাডাম। আসতে বলেন। আস্তে আস্তে আসেন 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 আসেন। জি। খালার নাম হইতেছে ফুলবানু। এই যে ফুলবানু। জি। নেন নেন খালা। আসেন। জুলেখা বেগম। জুলেখা বেগম। এই যে খালা। মাগো, আল্লাহ তোমার বাসায় রাখুক। দোয়া করি যেন সারা জীবন তুমি আমাকে ইউনিয়ন পরিষদে থাকো। ধন্যবাদ চাচি, দোয়া করেন। নেক্সট আসেন আসেন। আপনি আকলিমা বেগম না? জি চেয়ারম্যান সাহেবা। আপনার জামাইয়ের নাম তো মনু মিয়া। জি আরে আজকে তো বিধবা ভাতা দেয়া হইতেছে, আপনি আসছেন কেন? ম্যাডাম, আমি তো বিধবা, এই জন্য বিধবা ভাতা নিতে এসেছি। আপনি বিধবা মানে কি বলতেছেন এইসব? সেই দিন না আপনার স্বামী আয়সা রিলিফের চাল নিয়ে গেল। ইয়ে মানে ম্যাডাম, ওটা আমার স্বামী না, হয়তো আমার স্বামীর নাম দেখতে অন্য কেউ। এই একদম ফালতু কথা বলবেন না। আপনার স্বামীর মতো দেখতে দ্বিতীয় মানুষ আমাদের ইউনিয়নের মধ্যে নাই ম্যাডাম। সে একদম মিথ্যা কথা বলতেছে। আমি আসার আগে তার জামাইকে দেখে আসছি, সে দোকানে বসে বসে চা খাইতেছে, আড্ডা মারতেছে। বিশ্বাস করেন, আপনারা যারা দেখছেন, হ্যাঁ আমার স্বামী না, আমার স্বামী সত্যিই মারা গেছে। ঠিক আছে, মানলাম আপনার কথা, আপনার স্বামী মারা গেছে। এখন আমরা আপনাদের বাড়িতে যাব, আপনার স্বামীর কবরটা আমাদের দেখায় দিবেন। কি দাঁড়ায় আছেন কেন? চলেন, স্বামীর কবর দেখাইবেন। চলেন। না ম্যাডাম, কবর ধরাইতে পারুম না। আপনার স্বামী তো মারা যায় নাই, আপনি কিভাবে কবর দেখাইবেন? আপনার কত বড় সাহস! আপনি বিধবা না, আপনার স্বামী বাইচা রয়েছে, তারপর আপনি বিধবা ভাতা নিতে চলে আসছেন। মরিয়ম, জি ম্যাডাম। পুলিশে খবর দেন, ওনাকে আমি এক্ষণ পুলিশের হাতে তুইলা দিব। এক্ষুনি দিতেছি ফোন। না 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 ম্যাডাম, আমার পুলিশে দিবেন না, আমি ইচ্ছে করে নাই নেই, আমার জোর করে এখানে পাঠানো হয়েছে। আপনারা জোর করে কে পাঠাইছে? কে আবার? ওই বসের মেম্বার। আমগেন অনেকেরই স্বামী আছে, কিন্তু বসের মেম্বার আমগরে বিধবা সাজাইয়া বিধবা ভাতা নেয়, নিয়ে তারপর আমগো 100-200 টাকা দেয়, আর বাকি টাকা সবাই নিজেই নিয়ে যায়। আমরা কিছু কইলাম আমগো ধমক দিয়ে তারা দেয়। ম্যাডাম, আমরা যা করছি বসের মেম্বারের কথা করছি, তারা ভয় পেয়ে করছি, আমগরে মাফ করে দেন ম্যাডাম, আমরা এরকম ভুলা জীবনও করুম না ম্যাডাম। বসির মেম্বার এইভাবে 2 নাম্বারই করে সরকারের টাকা লুটপাট করে খাইতেছে, তারে উচিত শিক্ষা দেওয়া হবে। আকলিমা বেগম, আপনি সাক্ষী দিবেন। জি আছে মরিয়ম, জি ম্যাডাম। সব ওয়ার্ড মেম্বারদের খবর দেন, বলেন আজকে জরুরি মিটিং ডাকা হয়েছে। জি ম্যাডাম। আমি আপনি বসেন, আসেন। আপনার নাম? করিম ভাই খারান খারান। করিম ভাই, চেয়ারম্যান ম্যাডাম যে জরুরি মিটিং ডাকছে, কি কারণে ডাকছে কিছু জানেন? আমি কিচ্ছুই জানি না, আমারও কইছে গিয়ে দেখা করার জন্য। তাড়াতাড়ি চলে, দেরি হয়ে গেলে আবার আরেক বিপদ হইব। চলে আরে এখন কথা কর সময় নেই, চেয়ারম্যান ম্যাডাম জরুরি মিটিং ডাকছে, আমার যাইতেছে আমার বিপদ, আমি এখন কথা কইতাম না।
এ মিজান সাহেব, আর পিছন থেকে আবার ডাকতেছেন কেন? আরে আরে চেয়ারম্যান ম্যাডাম কি জন্য জরুরি মিটিং ডাকছে কিছু জানেন আপনি? কিছুই জানি না রে ভাই। আমি তো আমার ওয়ার্ডের 20 জনের বয়স্ক ভাতার টাকা মাইরা দিছি, মনো ম্যাডাম সেটা জানা ফেলাইছে। রে আল্লাহ রে আল্লাহ, আমি তো রাস্তার কাম অর্ধেক করে আর করতেই পারিনি, টাকা খেয়ে ফেলাইছি। কপালে কি আছে আল্লাহ জানে। তাড়াতাড়ি চলেন। তাড়াতাড়ি চলেন ভাই। মিটিং কেন ডাকছে কিছু বলতে পারেন? ম্যাডাম, আমাদের যে আজকে জরুরিভাবে ডাকলেন, একটু বলবেন আজকে মিটিংয়ের আলোচ্য বিষয় কি? আজকে জরুরি মিটিং ডাকা হয়েছে কারণ আপনাকে ইউনিয়ন পরিষদের মেম্বার পদ থেকে আজকে বহিষ্কার করা হবে। কি বলেন ম্যাডাম? কেন, আমি কি করছি? ও, আপনি কি করছেন জানেন না? ঠিক আছে, আপনাকে একটু মনে করায় দিই। শান্ত, নিয়ে আসো। বলেন, আপনার স্বামী জীবিত আছে, তারপর আপনাকে বিধবা ভাতা নেয়ার জন্য কে পাঠাইছে? এই যে বসির মেম্বার, এই টাকা নিয়ে আপনি কি করেন? আমরা টাকা নিয়ে বসির মেম্বার হাতে দেই, আর উনি সব টাকা নিয়ে আমার 100-200 টাকা হাতে দেয়। ফকিনের বাচ্চা, খবরদার আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বললে একদম থাপড় দিয়ে দাঁত ফালাই দেবো। বশির সাহেব, আপনার কত বড় সাহস! আমি এখানে বসে আছি, আপনি আমার সামনে একজন মহিলাকে বলতেছেন থাপড়ায় তার গালের দাঁত ফালাই দিবেন? সরি ম্যাডাম। ম্যাডাম, তার কথা আপনি বিশ্বাস করবেন না। আমার তো মনে হইতেছে এটা আমার বিরুদ্ধে বিরোধী দলের কালামের একটা গভীর ষড়যন্ত্র। কারো কোনো ষড়যন্ত্র এখানে নাই। আপনার বিরুদ্ধে কিন্তু আরো অনেক অভিযোগ আছে। শান্ত, বয়স্ক ভাতা নিয়ে এসে কি কি করছে? মেম্বার সাহেব, কিছু মনে করেন না। ম্যাডাম, গত বছর বয়স্ক ভাতা দেওয়ার সময় আমাদের বসির মেম্বার সাহেব এফডিসি থেকে একজন মেকআপ ম্যান ভাড়া করে নিয়ে আসছিলেন। এরপর এলাকার ইয়ং পোলাপানদের দাড়ি মুজ লাগায় বুড়া বানাইছে, তাদেরকে দিয়ে বয়স্ক ভাতা তিনি নিজে নিয়ে গেছেন। ইয়াল্লাহ, কত বড় মিথ্যা কথা! বিশ্বাস করেন ম্যাডাম, এটা হইতেই পারে না, আমি এটা করি নাই। সব কিছুর প্রমাণ আমার কাছে আছে, আপনারা যান। আপনি যে অন্যায় করছেন এইটার জন্য আপনাকে শাস্তি পাইতে হবে, এবং আপনার শাস্তি হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে আপনার মেম্বার পদ বাতিল করা হলো। আপনি যেতে পারেন। ম্যাডাম, এইবারের মতো আমাকে ক্ষমা করে দেন। আমি কথা দিতেছি জীবনে আর কোনোদিন এই কাজ করবো না। আপনি কথা বলেন না কেন? আপনি একটা দুর্নীতিবাজ, আপনার কোনো কথা তো আমি শুনবো না। আপনি যান এখান থেকে। ম্যাডাম, আর একটা সুযোগ দেন, আমি আর জীবনে কোনোদিন 2 নম্বরই করবো না। আপনারা কিছু বলেন না কেন? বলেন। জি জি জি, আমাদের এখন কথা বলা উচিত। ম্যাডাম, আসলে মানুষ তো আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। বশির সাহেব যেহেতু তার নিজের ভুলটা স্বীকার করছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় কি যে বিষয়টাকে বিবেচনায় এনে আপনার ভেবে দেখা উচিত। ম্যাডাম, কথায় আছে না, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তো যেহেতু উনি একটা অন্যায় করছে, ওনাকে একটু সুযোগ দেন পাপটা মোচন করার জন্য। তাই আমার কাছে মনে হয় বশির সাহেবকে এবারের মতো মাফ করে দিয়ে তার পাপটা চিরদিনের জন্য মুছে দেওয়ার একটা সুযোগ করে দেওয়া উচিত। ম্যাডাম, আমি একজন সিনিয়র মেম্বার, 3বার নির্বাচিত হয়েছি। সে যখন তার ভুলটা বুঝতে পারছে, এইবারের জন্য মাফ করেন। এরপর যদি 2 নাম্বারই করে, তার পরিষদ থেকে বার করে দিবেন, আমরা কিচ্ছু বলবো না। ঠিক আছে, আপনারা সবাই যেহেতু বলতেছেন, তাকে এবারের মতো মাফ করলাম। তবে একটা কথা কান খুলে শুনে রাখেন, এরপর যদি কেউ 2 নাম্বারই করেন বা দুর্নীতি করেন, তাইলে আপনাদের সাথে সাথে বহিষ্কার করা হবে। জনগণের সেবা করার জন্য মেম্বার হয়েছেন, সেই কাজটা মনোযোগ দিয়ে করেন, নাইলে কিন্তু আপনাদের পরিণাম হবে ভয়ঙ্কর। আসতে পারেন আপনারা। আপনি তো মুরব্বী মানুষ, আপনি একটু বুঝায় বলতে পারেন না, এত খারাপ ব্যবহার করে। আপনারা সবাই বসে রয়েছেন কে? চা বিস্কুট খান, চা তো ঠান্ডা হয়ে যাইতেছে। আর রাখেন আপনার চা, খালি সাল হয়ে আছেন আপনি। বশির ভাই, আপনি এটা কি কাজ করলেন বলেন তো? আপনি আমগো সবাইরে বলছিলেন আপনার বউ যদি চেয়ারম্যান হয় তাহলে আমগো সবার কথা শুনবো, আমরা যেমনি ইচ্ছা এমনি দান্দা করতে পারবো। এই কারণে আপনার কথা রাজি হইয়া আপনার বউরে আমরা সবাই মিলে সাপোর্ট দিচ্ছি। জনগণের হাত পায়ে ধইরা তারে আমরা চেয়ারম্যান বানাইছি। আর সে চেয়ারম্যান হওয়ার পর সে কি করলো? সে আমগো সবার ধান্দা পানি সব বন্ধ করে দিল।
শোনেন ভাই, আমি 5-6 ঘন্টা জমি বিক্রি কইরা 15-16 লাখ টাকা খরচ করে ইলেকশন করে দিতে বাড়িতে আসছি। আর আপনার বউ যদি এভাবে আমার ধান্দা বানি বন্ধ করে দেয়, তাহলে আমি এই টাকা উঠাবো কেমনে? আমারও তো একই অবস্থা। বউর গহনা বিক্রি করে মেম্বারে নির্বাচন করছি। বউরে কথা দিছিলাম 6 মাসের মধ্যে আমি তোমার গহনা ফেরত দিব। এখন আপনার বউ যা শুরু করছে, আমাকে ধান্দা পানি একটার পর একটা বন্ধ করে দিতেছে। এইভাবে ধান্দা পানি বন্ধ করলে আগামী 5 বছরও যদি ক্ষমতায় থাকি, মনে হয় না যে বউর গহনাটা ফেরত দিতে পারবো। এখন তো দেখতেছি বউর হাতে ঝাড়ুর বাড়ি খাওয়া স্যার আমার উপায় না। তোর মিয়া আপনার আছেন আপনাকে কথা নিয়ে, আমি আছি একটা মহা মুশকিলের মধ্যে। আমি নির্বাচনের আগে আমার শ্বশুরে কতভাবে বুঝায় 10 লাখ টাকা নিছি, তারপরে নির্বাচন করছি। শ্বশুরে কইছি যে আব্বা যান, আমি 1 বছরের মধ্যে আপনার টাকাটা ফেরত দেবো। কিন্তু ভাই, আপনার বউ যা শুরু করছে আর যা চলতেছে, আমার তো মনে হয় সারা জীবন আমি আমার শ্বশুরের টাকা দিতে পারবো না। আর আমি যদি আমার শ্বশুরের টাকাটা ফেরত না দিতে পারি, আমার বউ তো আমার নোটিশ ছাড়াই একেবারে পট করে একটা দিবস মেরে দেবো। আমি সারাটা জীবন সরকারি চাকরি করছি, পেনশনের টাকা দিয়ে আমি ইলেকশন করলাম। তখন তো আপনারা সবাই কইলেন পেনশনের টাকাটা নির্বাচন করেন, আমরা সবাই আছি, কোনো সমস্যা নাই। হায় আল্লাহ, এখন তো আম ছালা আমার সবই গেছে। আপনারা এগুলো কি কইতেছেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে তারপরে আপনারা নির্বাচন করে মেম্বার হচ্ছেন। কই, আমি তো 3 মেম্বার হইলাম, আমার তো এত টাকা খরচ হয় নাই গিয়া। আমার এলাকার লোকজন গিয়া আমার বাড়িতে কইছে আপনি নির্বাচন করেন, আপনার পাশ করানোর দায়িত্বটা আমরা নিলাম। আমি তো পাশ করেছি। আপনারা যেই টাকা খরচ করছেন সেই টাকা উঠানোর লইগা যেইভাবে ধান্দা করতেছেন, ম্যাডাম কি কইছে শোনেন নাই? যদি কোনো মেম্বার দুর্নীতি করে, ধান্দা করে, যদি ধরা পড়ে, তবে তার মেম্বারের পদ থেকে তার বাতিল করে দিব। আসেন এই সমস্ত ধান্দা বাদ দিয়া জনগণের পাশে গিয়ে দাঁড়াই। তাদের দুঃখে সুখে যদি আমরা গিয়া না দাঁড়াই, তবে এই যে নির্বাচন দিয়ে আপনাকে পাশ করাইছে, তারা কার কাছে যাইব? কার কাছে যাইব কোন? চুপ থাকেন, আপনার তো টাকা খরচ হয় নাই, এলাকা বড় বড় কথা বলতেছেন। আমার জামাই থাকে বিদেশে, অ্যাকাউন্টের প্রত্যেক মাসে টাকা পাঠায়। সে বলে সামনের মাসে আসবো। সেই জমানো টাকা খরচ করে আমি ইলেকশন করছি। এখন আইসা যদি আমার হিসাব চাই, আমি কেমনে দিব? এটা আপনি কোন আমার বসির ভাই? আপনারা একটু থামেন না। আমি আমার জমি জমা যা ছিল সব বন্ধক রেখে টাকা নিয়ে আমি ইলেকশন করছি। এখন যদি সময় মতো টাকা ফেরত দিতে না পারি, আমার জমি জমা সব দখল হয়ে যাইব। আরে কত স্বপ্ন দেখছি, কত আশা ছিল যে আমার বউ চেয়ারম্যান হইব, বউয়ের ক্ষমতায় আমি সবাইরে চুষা খাবো, নিজে বড়লোক হয়ে যাবো। এখন আমার সবাই চুষা খাইতেছে, আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারতেছি না। আপনারা আমার একটা বুদ্ধি দেন। বসে ভাই, আমি আপনাকে এটা বুদ্ধি দিই, মুরব্বী কিছু মনে করেন না। ম্যাডাম রে প্রেগনেন্ট বানাই দেন। একদম ঠিক বলছে। আপনি যদি আপনার বউকে প্রেগনেন্ট করতে পারেন, তাহলে 1 বছর উনি ওনার নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। একদম ঠিক কথা কইছেন। বাচ্চা যদি একবার হয়ে যায়, সেই বাচ্চা বড় হইতে হইতে আরো 1 বছর। আমি নিজে প্রমাণ, দায়িত্ব নিয়ে বলতেছি। আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাইয়ের বউ তারে সব সময় খালি বিভিন্নভাবে জ্বালাইতো, বিভিন্ন কাজে তারে ডিস্টার্ব করতো। আমার ভাই তখন একটা সিদ্ধান্ত নিল, কি করা যায় কি করা যায়। তখন সে চিন্তা করলো একটা অভিযান করা উচিত। কি অভিযান? বাচ্চা অভিযান। এই যে শুরু করলো বাচ্চা অভিযান, এখন 6 নাম্বার রানিং। আমার ভাবি তো এখন মাজা উঁচা করে দাঁড়াই দিয়ে পারে না। তাহলে সব মিলে হইল 3 বছর। এই 3 বছরে আপনার বইয়ের অবর্তমানে আপনি হইবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তখন আমরা সবাই মিলা ইচ্ছা মতো ধান্দা করে বেড়াবো। আর ইলেকশনে যে টাকা খরচ করবি, সেই টাকা তো উঠামু ব্যাংক ব্যালেন্স করে পুরা ফাটাই ফেলাম। তাই কইতাছে আর দেরি করেন না, যে কোনো মূল্যে প্রয়োজনে ইমোশনালি ব্ল্যাকমেল করে বাচ্চাটা নিয়ে নেন। কি সত্য সত্য। ধন্যবাদ, অনেক সুন্দর একটা বুদ্ধি দিয়েছেন আমারে। এইবার চলবে অভিযান। এখন থেকে আমার বউর সাথে কোনো ঝগড়া না, খালি চলবে প্রেম। কারণ আমার লাগবে বাচ্চা। কি ব্যাপার, টাকা আছো কেন? আজকে আমারে দিয়ে আর কোনো কাজ করাতে পারবা না, কারণ বাড়ির সব কাজ আমি কইরা ফেলাইছি। আরে দূর রাখো তোমার কাজ, এত কাজ করে কি হয় বলো? কাকুলি, তোমার তো আজকে খুব সুন্দর লাগতেছে, ইচ্ছা করতেছে তোমার সাথে প্রেম করি, তোমার ভালোবাসি। কি ব্যাপার, তোমার এরকম প্রেম ভালোবাসা উতলে উঠলো নাকি এটা তোমার নতুন কোনো ষড়যন্ত্র? না কাকুলি, এটা কোনো ষড়যন্ত্র না। আজকে রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ দেখলাম আমার বন্ধুর ছেলে আমার বন্ধুরে আব্বা বলে ডাক দিল। ইস,
এই আব্বা ডাক শুনে আমার বুকের ভিতরে পিট্টিতে বোধ জায়গা উঠছে। আমারও আব্বা ডাক শুনতে খুব ইচ্ছা করছে। আমাদের তো কোনো সন্তান নাই। কাকুলি একটাবার চিন্তা করে দেখো, আমাদের সব আছে কিন্তু আমাদের সন্তান নাই। কে বলছে সন্তান নাই? আমার তো সন্তান আছে। কি কি বলো কাকুলি? তোমার সন্তান আছে? কে তোমার সন্তান? আমার ইউনিয়নের সব জনগণই তো আমার সন্তান। আরে ধুর, ওই জনগণের কথা বলতেছি না, তোমার আমার নিজস্ব সন্তান। আরে বাবা, ইউনিয়ন পরিষদের যে জনগণ তাদেরকে নিয়ে আমি খুশি আছি। আর তাছাড়া এখন সন্তান নিতে গেলে তাদের আমি ঠিকঠাক মতো সেবা করতে পারব না। মানুষজন এত ভালোবাসা দিয়া ভোট দিয়ে আমার চেয়ারম্যান নির্বাচিত করছে, এখন যদি আমি তাদের প্রতি দায়িত্ব পালন না করি তাহলে কি হইল কও? আমি স্কুল কলেজ রাস্তাঘাট সবকিছু ঠিকঠাক কইরা দিয়া তারপর সন্তান নিব। না না, এতদিন আমি অপেক্ষা করতে পারব না। 1 বছরের মধ্যে আমি বাবাটা শুনতে চাই। প্লিজ প্লিজ প্লিজ, তুমি আমার একটা সন্তান গিফট করো প্লিজ। আচ্ছা, এত বাবা ডাক শুনতে মন চাইলে তুমি একটা সন্তান পালক নিয়ে নাও। আরে একটা কেন, 10টা পালক নিবনি, কিন্তু আগে আমাদের নিজেদের সন্তান দরকার। আসুক কাছে আসুক। আচ্ছা, তুমি যেহেতু বলতেছো আমি কি না করতে পারি? যাও দরজার আটকে আসো। ও কাকলি, আই লাভ ইউ। মিডিয়াম স্কুটাইতেছি। এই কি ব্যাপার কাকলি, দরজা বন্ধ করলো কেন? কারণ তুমি যদি এই ঘরে থাকো তাহলে একটা সমস্যা হয়ে যাবো। তুমি আজকে থেকে অন্য ঘরে ঘুমাইবা, আমি এই ঘরে ঘুমাবো। দরজা খোলো। দরজা পিটায় লাভ নাই, আমি ঘুমাই গেছি। কাকলি, দরজাটা খোলো। ঘুমায় যাও। এই বুদ্ধিও ফেল। আসসালামু আলাইকুম চাচি, শরীরটা ভালো? ওয়ালাইকুম আসসালাম, আছি কোনো রকম। দেখছেন আপনাদের কত খোঁজ খবর রাখি আমি, তারপরও টাকা ছাড়া আমার কেউ ভোট দিল না। কি কও বাবা, আমি তো কারো কাছ থেকে টাকা নিয়ে ভোট দেই নাই। কিরে, তোর মার ভাগের টাকা তোর দিয়েছিলাম, টাকা দেস নাই? মেম্বার সাহেব দিছি তো, মা বুড়া হয়ে গেছে তো মনে থাকে না সবকিছু। মা শুনো, তুমি একটু বাড়ির দিকে যাও, আমার একটু কথা আছে, কথা সেটা তারপরে আসতেছি, যাও। আহ, ভালো থাকেন চাচি। মেম্বার সাহেব, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা গো? আমার একটা মৃত্যু সনদ লাগবে। ও, তোর আব্বাই তো মারা গেছে 2 বছর আগে। তো যা ইউনিয়ন পরিষদে যা, ক্যারানিটা কইলে একটা মৃত্যু সনদ দিয়ে দিব, চেয়ারম্যানের সাইন দিয়ে দিব, আর আমার কাছে নিয়ে এলে আমি সাইন দিয়ে দিব নে। ওই চা পানির কিছু খরচ আছে। মেম্বার সাহেব, এটা তো আমি জানি, কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা? মৃত্যু সনদ তো আমার আব্বারটা দরকার না, মায়েরটা দরকার। তোর মার নামে একটা। ওরে হারামির বাচ্চা, তোর মা তো বাইচা রয়েছে, একটু আগে আমার সাথে কথা বলে গেল। তার মৃত্যু সনদ দিয়ে তুই কি করবি? আর কইেন না মেম্বার সাহেব, আমার বাবাই মারা যাওয়ার আগে একটা বেজাল লাগাই দিয়ে গেছে, সব সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়ে গেছে। আমি ভাবছি জমি বিক্রি করে একটু বিদেশ যাবো, কিন্তু আমার মায় তো জমি বিক্রি করতে দেয় না। কইছিলাম সম্পত্তি ভাগ করে 2 ভাইরে দিয়ে দাও, তাও দেয় না। আমার মায় কয় কি জানেন, কয় সে বাইসা থাকতে নাকি সম্পত্তি কোনোদিন ভাগ করে দিব না। এই জন্যই আমার মায়ের একটা মৃত্যু সনদ দরকার। মায়ের মৃত্যু সনদ সাব রেজিস্ট্রার অফিসে দেখাইয়া সম্পত্তি 2 ভাইয়ের নামে ভাগ করে ফেলামু। এরপরে আমার অংশ বিক্রি করে আমি বিদেশ চলে যাবো। বুঝতে পারছি, এই জন্যই তোর বাপে বুদ্ধি করে সব সম্পত্তি তোর বার নামে লিখে দিয়ে গেছে, তবে 2 ভাইয়ের নামে দেয় নাই। যাই হোক, তুই যেটা কইতেছস একজন জীবিত মানুষের মৃত্যু সনদ বাইর করা, এটা খুবই রিস্কি, এটা আমার পক্ষে সম্ভব না। মেম্বার সাহেব, এটা রিস্কি হইলেও এই কাজটা আপনিই করতে পারবেন, আপনার দ্বারা এই কাজটা করা সম্ভব, কারণ আপনার বউ তো চেয়ারম্যান। আপনি যেভাবে হোক আমার মায়ের একটা মৃত্যু সনদ আইনা দেন, তা নইলে আমার স্বপ্ন পূরণ হইব না, আমি জীবনেও বিদেশ যেতে পারব না। ওরে, মানুষের বিপদ দেখলে আমার আবার ভাল লাগে না, আগে আসতে ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে, একটা ব্যবস্থা করা যাইব মৃত্যু সনদের, কিন্তু টাকা লাগবে 50,000। 50,000 টাকা? এটা আপনি কি করলেন মেম্বার সাহেব? হ্যাঁ, সামান্য একটা মৃত্যু সনদের জন্য আপনি 50,000 টাকা চাইয়া বসলেন? আপনারে আমরা সবাই মিলে ভোট দিয়ে পাশ করাইছি, আর আপনি আমাদের উপর রীতিমতো জুলুম শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, একটা সামান্য মৃত্যু সনদের জন্য আপনি 50,000 টাকা চাই? জুলুম আমি করতেছি না জুলুম তুই করতেছস? তোর মায় বাইসা রয়েছে, তারপরে তুই তার মৃত্যু সনদ বাইর করবি, এটা কি জুলুম না? হইব না। 50,000 টাকা হইলে পাবি, নাহলে পাবি না, 1 টাকাও কম হইব না। যা। ঠিক আছে ঠিক আছে মেম্বার সাহেব, আমি আপনার 50,000 টাকা যেভাবে হোক ব্যবস্থা করে দিব, আপনি আমার মায়ের মৃত্যু সনদটা জোগাড় করে দেন। ঠিক আছে,
লাঞ্চের পরে ইউনিয়ন পরিষদে আবি, তখন চেয়ারম্যানের মন মেজাজ একটু ভালো থাকে। খবরদার তার সামনে তুই কোনো কথা বলবি না, সব কথা আমি বলবো, তুই খালি কানবি। ঠিক আছে মেম্বার সাহেব। ম্যাডাম আসসালামু আলাইকুম। জি বশির সাহেব, কিছু বলবেন? ম্যাডাম, ওই সিরাজের একটা মৃত্যু সনদ দরকার ছিল। মৃত্যু সনদ দরকার মানে? সিরাজ ভাই কে মারা গেছে? আহা সিরাজ ভাই, কান্নাকাটি করবেন না। কে মারা গেছে বলেন? ম্যাডাম, সিরাজের মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কি বলেন? কয়েকদিন আগেই তো জুলেখা চাচি ইউনিয়ন পরিষদে এসে ভাতা নিয়ে গেল। ওইটাই তার জীবনের শেষ ভাতা ছিল ম্যাডাম। ওই ভাতা নিয়ে সে আর বাড়িতে যাইতে পারে নাই, রাস্তায় গরুর কুতা খেয়ে মারা গেছে ম্যাডাম। কত ভালো মানুষ ছিল। মাইকিং হয়েছিল ম্যাডাম, কিন্তু আপনি মনে হয় জনগণের সেবায় ব্যস্ত আছিলেন, এই জন্য খেয়াল করেন নাই। আরে সিরাজ ভাই, আপনার মা খুব ভালো মানুষ ছিল। আমারে দেখলে জড়া ধরে কইতো, মা তুমি অনেক ভালো মানুষ। থাক, আপনি আর কান্নাকাটি করেন না। আল্লাহ যেন তারা জান্নাতবাসী করে। আমি মৃত্যু সনদ দিয়ে দিতেছি। শান্ত। ম্যাডাম শান্ত লাগবে না, আমি বের করে দিতেছি। সিরাজ, কি রে তোরে কখন পাঠাইলাম হে পান আনতে, তুই এখানে খাড়ায় কানতেছিস কে? কি করছিস তুই? সিরাজ ভাই, আপনি না বললেন আপনার মা মারা গেছে? এই যে আপনার মা। ম্যাডাম, ম্যাডাম, এটা সিরাজের মা না, আমার মনে হইতেছে এটা সিরাজের মায়ের ভূত। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, ভূত আসছে, ভূত ভূত। সব থাকতাম না ভূত। আমি জলজন্ত জুলেখা এবং খাড়ায় রয়েছি, ভূত ভূত করতেছে। মাগো কি হয়েছে আমার? খুললা কও তো, আমার পোলা হেনে খাড়ায় কানতেছে কে? কি হয়েছে আমার পোলার? আরে আপনার ছেলে এসে বলতেছে আপনি নাকি মারা গেছেন, আপনার মৃত্যু সনদপত্র চাইতেছিল। ওরে গোলামের পুত, এই ছিল তার মনে? হ্যাঁ, আমি মরে গেছি, আমার মৃত্যু সনদ নিতেইছস? এই জন্যই তো আমার স্বামী আমারে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। মাগো জানো, এই পোলায় চাই সবসময় আমার একটা সম্পত্তি লেখা দিতে। সম্পত্তি বেচতা ও বলে বিদেশ যাইব। আমি তো সম্পত্তি লেখা দিই নাই, ভাগ কইরা দেই নাই। হের লিগে আমার মৃত্যু সনদ চাইছে। আমার মাইরা এই সম্পত্তি বেচতা ওরা হেন থেকে যাইবো গা, বিদেশে যাইব। আমার মৃত্যু সনদ দেখাইয়া ওরা দুই ভাই সম্পত্তি ভাগ কইরা দিব। খবরদার কোনোদিনও ওর কথা প্রশ্রয় দিবা না। আমি না মরা পর্যন্ত মৃত্যু সনদ দিবা না। আল্লাহ রে, কত বড় সম্পত্তি লোভী! সামান্য সম্পত্তির লোভে নিজের মা বাচ্চা আছে তারে আপনি মাইরা ফেলাইলেন। বশির সাহেব, আপনি চুপ করে আছেন কেন? আপনি না বললেন চাচি মারা গেছে, তার নামে মাইকিং করা হয়েছে? ইয়ে মানে ম্যাডাম, আমার বলছে হারামির বাচ্চায়, জাহেল জালিম ভণ্ড প্রতারক, তুই আমার এত বড় মিথ্যা কথা বলছস, নিজের জীবিত মায়ের মৃত্যু সনদ নিতে আসছস। তোর আজকে আমি জানি মেরে ফেলাম। তোর আজকে চাচি আপনি কাইন্দেন না তো। আপনার পোলারে আমি একটা কঠিন শাস্তি দিন। লাগো মা, আমার পোলারে তুমি শাস্তি দিও না। ও যাই করো, ওরে কিছু করো না। ওরে কিছু কইলে, ওরে শাস্তি দিলে আমি কষ্ট পাবো, কারণ আমি তোর মা। আরে চাচি, মারা মনে হয় এমনই হয়, তাই না? আপনি বসেন চাচি। শান্ত, চাচিরে পানি দাও। চাচি ঘটনা কি কন্ত? মেম্বার সাহেব, ওই ফকিন্নের মায়ের লগে আমি আর সংসার করতে চাইতেছি না। ওই ফকিন্নের মায়ের লগে আপনি যেমনি হোক আমার তালাকের ব্যবস্থা করেন। আর যদি আমি তালাক দিয়ে আমার খালাতো বোনের বিয়ে করি, আমি 2 লাখ টাকা যৌতুক পাবো। ওরে হারামি, এই 2 লাখ টাকার লোভে এরকম নিরীহ অসহায় মেয়েটার তুই তালাক দিবি?
আচ্ছা ঠিক আছে, তালাকের ব্যবস্থা আমি করতেছি, কিন্তু ওই 2 লাখ টাকা থেকে 50,000 টাকা আমার দিতে হইব। মেম্বার সাহেব 50,000 টাকা বেশি হয়ে যাইতেছে, আপনি যে 20,000 টাকা নগদ রাখেন আর ব্যাপারটা একদম দফারফা করে ফেলান। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আয়, চুপচাপ থাকবি। কাকা, আপনি আমাদের সবার মুরব্বী, বিচার কার্য শুরু করেন। সুমি, রাজা মিয়া, তোমরা আমাকে এইখানে কেন রাখছ এটা না খুইলা কও। সুমি, তোমার কোনো ভয় নাই, নির্ভয়ে বলো এই সবুজের সাথে তোমার কি ঝামেলা? মেম্বার সাহেব, সবুজরে আমি ভালোবাসা বিয়া করছিলাম। ও বিয়ার আগে কইছিল যে ও আমার কাছে কিচ্ছু চায় না, শুধু আমারে পাইলেই হইব। কিন্তু বিয়ার 1 বছর যাইতে না যাইতে ও প্রতি রাতে আমারে অত্যাচার শুরু করে, মারধর করে আমারে। বলে যে আব্বার কাছ থেকে 1 লাখ টাকা আইনা দিতে। আপনারাই কোন, আমার আব্বা তো গরিব মানুষ, 1 লাখ টাকা কোত্থেকে দিব? আর আমার বাপের এত টাকা দেওয়ার সামর্থ্যও নাই। এর জন্য সবুজ আমারে তালাক দিতে চায়। আমি সবুজের সাথে সংসারটা করতে চাই মেম্বার সাহেব, আপনারা সবাই ওরে বুঝায় গণ না, ও যেন আমার সাথে সংসারটা করে। কিরে সবুজ, তোর এত বড় সাহস, যৌতুকের জন্য একটা অসহায় মেয়ের তালাক দিতে চাস? সমস্যা কি তোর, ক? আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব, ও যা কইতেছে সব মিছা কথা কইতেছে। যৌতুকের টাকার লাগে আমি ওরে তালাক দিতেছি না। সে আমার অগোচরে অডিও ভিডিও কলে এই মতে অনেক পোলাগুলোকে কথা কয়, এবং অনেক কয়েকটা পোলার লগে অবৈধ সম্পর্ক আছে। কি কম লজ্জার কথা, আমি তো ওরে কয়েকবার হাতে নাতে ধরছি। এখন আপনি কোন মেম্বার সাহেব, এরকম একটা চরিত্রহীন মায়ের লগে কি আমার সংসার করা উচিত? এর লাগাই আমি ওরে তালাক দিমু, ওর লগে আমি আর সংসার করবো না। আল্লাহর দোহাই লাগি, এই ভরা মজলিসে আপনি এত বড় মিছা কথা কইেন না। আপনারা বিশ্বাস করেন, ও যা যা কইতাছে সবটা মিথ্যা কথা কইতেছে। মেম্বার সাহেব, আমার মাইয়া যা কইতাছে সব সত্য কথা কইতাছে মেম্বার সাহেব। আরে সবুজ, এই সবুজ যা কইছে আপনাকে সামনে সব মিথ্যা কথা, সব বানায় বানায় কইছে মেম্বার সাহেব। আচ্ছা মেম্বার সাহেব, আপনারাই কোন, আমার মাইয়া কি এত বড় খারাপ কাজ করতে পারে? পারে না। আসলে হয়েছে কি জানেন, এই সবুজ তার খালাতো বোনের বিয়ে করতেছে 2 লাখ টাকা যৌতুক নিয়ে। তার জন্য এই সবুজ আপনাদের সামনে খারাপ খারাপ কথা আপনাদের সামনে বানায় বানায় কইতাছে, আমার নাম মাইয়ের নামে বিচার দিতেছে। আমার মাইয়া তো খারাপ মানুষ না মেম্বার সাহেব, আমি তো চিনি আমার মাইয়া রে, আমার মাইয়া তো খারাপ না। চুপ করেন আপনি, আপনার মেয়ের চরিত্র কেমন সেটা খুব ভালো করেই জানি। এরকম একটা চরিত্রহীন মেয়ের সাথে একটা ভালো ছেলে কি সংসার করতে পারে? তাই এই বিচারের সিদ্ধান্ত হইতেছে সবুজ সুমিরে তালাক দিয়ে দিব। খবরদার, এরপরে আর কেউ কোনো কথা কইবে না। কত টাকা ঘুষ খায় রায় দিতাছেন মেম্বার সাহেব? কি বলতেছেন চেয়ারম্যান ম্যাডাম? আমি একজন সৎ নিষ্ঠাবান আদর্শবান মেম্বার, আমি ঘুষ খাবো কেন? আমি ঘুষ খাওয়া তো দূরের কথা, ঘুষের টাকা জীবনে দেখিই নেই। ও আচ্ছা, আপনি ঘুষ খান না। শান্ত, পকেট চেক করো। কি ব্যাপার, আপনি বলে ঘুষ খান না? এই টাকা আসলো কই থেকে? আমি একটু আগে ব্যাংকের থেকে টাকাগুলো তুলছি। খবরদার, মিথ্যা কথা বলবেন না। আপনি কোনো ব্যাংক থেকে টাকা তুলেন নাই, এই সবুজ আপনারে ঘুষ হিসেবে এই টাকাটা দিছে। ওই কত না কেন, তুই ঘুষ হিসেবে টাকা দিছস? জি ম্যাডাম, মেম্বার সাহেব আমি 20,000 টাকা দিছি, উনি কইছে যে বিচারের রায় আমার পক্ষে দিব। দেখছেন এলাকাবাসী, বশির মেম্বার ঘুষ খায়া একটা নিরীহ মাইয়ার সংসার ভাঙা দিতেছে। ম্যাডাম, এটা হইতেই পারে না, আমি ঘুষ খাই নাই। আমি শিওর যে এটা একটা বিরোধী দলের ষড়যন্ত্র। এই চুপ, আর একটা ফালতু কথা বলবেন না। সবুজ, তোরে আমি সাফ সাফ বলে দিতেছি, তুই তোর বউয়ের সাথে সুন্দর মতো সংসার করবি, ওরে যৌতুকের জন্য আর নির্যাতন করবি না। যদি আমি আর কোনো কিছু শুনছি তাহলে কিন্তু নারী নির্যাতনের মামলায় তোরে আমি জেলের ভাত খাওয়ামু। আরেকটা বিয়ার কথা জীবনে মাথায় আনবি না ম্যাডাম, এই যে আমি কানে ধরছি, আমি আর জীবনে কোনোদিন বিয়ের কথা মুখে আনবো না। সুমি, তুমি আমার মাফ করে দাও, আমি তোমার লগে সংসার করবো, আর কোনোদিন আমি তোমার অত্যাচার করবো না, তোমার কাছে টাকা চাবো না। আব্বা, আপনি আমার মাফ করে দিন, তুমি চলো আমার লগে ঘরে চলো। আসো। সুমি, নাও টাকাটা রাখো, তোমরা সুখে শান্তিতে সংসার করো, যাও।
আমাদের গ্রামবাসীদের একটা কথা আমি সাফ সাফ বইলা দেই, কেউ যদি যৌতুকের জন্য নারী নির্যাতন করেন তাইলে আমি নিজে গিয়ে আপনাকে পুলিশে দিমু। কথাটা যেন মনে থাকে। সবাই বাড়িতে যান। আন বলেন বশির সাহেব, আপনার কি বিচার করুম? আমারে শুধু একা শাস্তি দিলে হবে না ম্যাডাম, এই কাকা বাদে সবার ভাগ আছে এই ঘুষের টাকায়। সেটা আপনি না বললেও আমি জানি। মরিয়ম, তুমিও? তোমারে তো আমি ভালো ভাবছিলাম। সমস্যা নাই, এমপি স্যারের সাথে আমি কথা বলতেছি। এমপি স্যার আইসা তোমাদের সবার বিচার করবে, তোমাদেরকে উচিত শিক্ষা দিবে। সি 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 সি, এটা আপনার বউ না আপনার শত্রু? কিভাবে জনগণের সামনে আপনার বেজ্জতি করে গেল? মনে রাখেন, এই বউ যদি চেয়ারম্যান থাকে তাহলে একদিন না একদিন আপনার জেলের ভাত খাইতে দিব। এখনই একটা সিদ্ধান্ত নেন, কি করবেন আপনি? খাইতে আসো। এই দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কইবা কও, আমার কান খোলা আছে। মানলাম তুমি চেয়ারম্যান, আমিও তো মেম্বার, আমার তো একটা সম্মান আছে। আচ্ছা মেম্বারের কথা বাদ দিলাম, আমি তো তোমার স্বামী, আমার তো সম্মান করবা নাকি? আমি তোমার বাড়ির সব কাজ কাম করি, থালা বাটি ধুই, কাপড় চোপড় ধুই, রান্না বান্না করি, তোমার মুখে তুইলে পর্যন্ত খাওয়ায় দিই। আর কিভাবে তোমার সম্মান করুম? খালি ঘরে সম্মান করলে হয় না, বাইরেও সম্মান করতে হয়, রাস্তাঘাটে সম্মান করতে হয়। আজকে যে এতগুলো মানুষের সামনে তুমি আমার অপমান করলা, আমি জীবনে কোনোদিন তাকে সামনে মাথা তুলে দাঁড়াতে পারুম? তোমার নিজের মধ্যে যদি একটুখানিও মান সম্মান থাকতো তাইলে তুমি ঘুষ নিতা না, একটা অসহায় মায়ের জীবন নষ্ট করার এত বড় প্ল্যান করতা না। ঘুষ খাবো না তো কি করুম? আমি যে বাড়ি ঘর জমি জমা সবকিছু বন্ধক রেখে টাকা দিয়ে নির্বাচন করছি, সেই টাকা কে দিব? ঘুষ না খেলে, দুর্নীতি না করলে, 2 নম্বরই না করলে এই টাকা দিব কে? তুই দিবি আমার টাকা? কে কইছিল তোমারে বাড়িঘর বন্ধক রাখা এত টাকা খরচ করে মেম্বারি নির্বাচন করতে? জনগণ কইছিল? সরকার কইছিল? কেউ তোমারে কয় নাই, তুমি নিজে এত টাকা খরচ করে মেম্বার নির্বাচন করছো। শোনো, নির্বাচন করতে গেলে এত টাকা খরচ করা লাগে না। জনগণ যদি তোমারে যোগ্য মনে করে তোমারে এমনিই ভোট দিব। এর জ্বলন্ত প্রমাণ হইতেছে করিম মেম্বার। গত 3 বার সে মেম্বার হইতাছে, কই তার তো নির্বাচনের সময় কোনো খরচ হয় নাই। শোনো, মেম্বারের কাজ হইতেছে মানুষের সেবা করা। আর তুমি যেইভাবে করে মেম্বারি করতেছো, মনে হইতেছে তুমি এখানে একটা ব্যবসা খুইলা লইছো। তুমি টাকা পয়সা খরচ করছো, এখন আবার তোমার টাকা পয়সা তুলতে হইব। যাই হোক, তুমি যেভাবে মেম্বার হইছো, কিন্তু মেম্বার যখন হইছো তখন তুমি শপথ নিছো না? সে শপথের কথা কি তুমি ভুলে গেছো? এই খবরদার আমার জ্ঞান দিবি না, আমারে নীতি কথা শোনাবি না। তোর নীতি তোর কাছে রাখ। তুই আমার বউ, তুই চেয়ারম্যান, আমি মেম্বার। মানুষ সেটা নিয়ে আমার আজে বাজে কথা কয়, সারাক্ষণ আমার শরম দেয়। সেজন্য আমি চাই না তুই চেয়ারম্যান থাক। কালকে তুই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবি। অসম্ভব। এই ইউনিয়ন পরিষদের সবাই আমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে। আমি শপথ করছি এই মানুষের জন্য রাস্তাঘাট, স্কুল, কলেজ সবকিছু আমি ঠিক করুম। এই সব কিছু ঠিক না হওয়া পর্যন্ত আমি জনগণের জন্য কাজ কইরাই যাবো, আমি পদত্যাগ করুম না। তার মানে কি, স্বামীর থেকে জনগণ বড় হয়ে গেল? সাপ সাপ শুই না রাখ, কালকের মধ্যে যদি তুই পদত্যাগ না করস, তোর সাথে আমি সংসার করুম না, আমি তোর ডিভোর্স দিব। কি এত বড় একটা কথা তুমি আমারে কইতে পারলা? তুমি আমারে ডিভোর্স দিবা? ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু আমি তোমারে কয়ে দিতাছি, জনগণের লগে আমি এত বড় বেইমানি করতে পারুম না, আমি পদত্যাগ করুম না। ঠিক আছে, তুই তোর জনগণ আর চেয়ারম্যানে নিয়েই থাক। দেখেন, আপনারা মুরব্বী মানুষ, আপনাদেরকে আমি সম্মান করি। আমি যে সিদ্ধান্ত নিছি, আমার সিদ্ধান্ত থেকে আমি এক পাও নড়ব না। চেয়ারম্যান ম্যাডাম, চেয়ারম্যান ম্যাডাম, বাইরে হয়ে আসেন।
কি ব্যাপার আপনারা আমার বাড়িতে, আর তুমি আমার চেয়ারম্যান ম্যাডাম বলে ডাকতেছো কেন? আমি তো এখন বাড়িতে, আমার নাম ধরে ডাকো। না না, আপনি চেয়ারম্যান, আপনাকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হবে, আপনাকে ম্যাডাম বলতে হবে। আপনি তো নিজেই বললেন, আপনি বললেন যে আপনার স্বামীর দরকার নাই, আপনার সংসারের দরকার নাই, আপনি চেয়ারম্যান হয়ে থাকতে চান, এই জন্য আপনাকে সবসময় চেয়ারম্যান ম্যাডামই বলবো। যাই হোক, আপনি যেহেতু বলছেন আপনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবেন না, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি এই মেম্বারের পদ থেকে পদত্যাগ করব। এই যে পদত্যাগপত্র। দেখছেন ম্যাডাম, বশির সাহেব কি পাগলামি করতেছে? সে বাড়ি ঘর বন্ধক দিয়া মেম্বারে ইলেকশন করছে। এখন যদি সে পদত্যাগ করে তাহলে পাওনাদার এসে বাড়ি ঘর সমস্ত কিছু দখল করে ফেলবো না? তাছাড়া সে যদি পদত্যাগ করে তাহলে এলাকার মানুষের কাছে কোনোভাবে মুখ দেখাইতে পারবো? লোকজন সিসি করবো না? তাছাড়া লোকজন এইটাও তো ভাবতে পারে সে নিশ্চয়ই বড় ধরনের কোনো আকাম করছে, এই কারণে উপর মহলের প্রেসারে সে পদত্যাগ করতে বাধ্য হইতেছে। আপনি একদম ঠিক কথা বলছেন ম্যাডাম। আপনার কাছে একটা অনুরোধ, আপনি কোনোভাবেই বশির সাহেবের পদত্যাগপত্রটা জমা নেন না। সে যদি পদত্যাগ করে এলাকার মধ্যে সে তো রাস্তায় রাস্তায় ঘুরবে, আর সে যদি রাস্তায় ঘুরে তার ইজ্জত থাকবে, মান সম্মান কোনো কিছু থাকবে? ম্যাডাম, সে মেম্বার হইলেও তো আপনার স্বামী। আপনার স্বামীর মান সম্মান না থাকলে এই অঞ্চলে আপনার মান সম্মান থাকবে বলেন? এলাকার লোকজন আপনার সিসি করবে না? ম্যাডাম, আমি যদ্দূর জানি বশির সাহেব পদত্যাগ করার পর সে আর বাঁচতে পারবে না, সে মরেই যাবে ম্যাডাম। কেন? বশির সাহেবের বাবা সারাটা জীবন চেষ্টা করে গেছে মেম্বার হওয়ার জন্য, কিন্তু পারে নাই। তার বাবার ইচ্ছা পূরণ করার জন্যই সে মেম্বার হয়েছে। তার বাবা যখন মারা যায় তখন সে কথা দিছিল, বাবা তুমি যে জনগণের সেবা করতে পারলা না, আমি সেই জনগণের সেবা করব। আজকে যদি সে পদত্যাগ করে ম্যাডাম, তাহলে তো তার বাবার দেওয়া ওয়াদা রক্ষা করতে পারবে না। সেই জন্য সে নিজেকে শেষ করে দেবে ম্যাডাম, আমি শিওর। ম্যাডাম, সে যা বলে আপনি মাইনে নেন, কোনো মতেই তার পদত্যাগ করতে দিয়েন না। হতে পারে সে একজন মেম্বার, দিন শেষে সে তো আপনার স্বামী। না আলম সাহেব, আপনি ভুল বললেন। আত্মহত্যা করা মহাপাপ, আমি আত্মহত্যা করব না। আমি পদত্যাগ করার পরে এই গ্রাম ছেড়া অনেক দূরে চলে যাব। আমি যেহেতু জনগণের কোনো উপকারই করতে পারি নাই, এই জনগণের আমি জীবনে কোনোদিন মুখ দেখাবো না। আর চেয়ারম্যান ম্যাডাম, আপনি যেহেতু আমার স্ত্রী, আমি আপনার অনুমতি দিতেছি, আমি অনেক দূরে চলে যাওয়ার পরে আপনি আমার ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করে নিন। আমি পদত্যাগ করি নাই দেখা তুমি পদত্যাগ করে এলাকা ছেড়ে চলে যাইবা? তুমি তো আমার স্বামী, তোমার আমি ভালোবাসি। তোমার লেগে শুধু পদত্যাগ কেন, আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারো। তারপরও তুমি আমারে ছেড়ে যাও না। তুমি যেহেতু চাও না আমি চেয়ারম্যান থাকি, আমি আজকে ইউনো সাহেবের কাছে গিয়ে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিব। তোমার পদত্যাগ করা লাগবে না, তাও আমারে ছেড়ে যায় না তুমি।